ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কবিরাজ তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, আসবেন শুক্রবার। মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল বাবা। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। বাবার হাতে কোনো টর্চ ছিল না। কিছু পাটকাঠিতে আগুন জ্বালিয়ে রওনা দিলেন বাবা। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা অন্ধকারে হাঁটছিল। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করেছে। কিছু দূর যেতেই তার মনে হলো তার পাশে কেউ যেন হাঁটছে। ডানে বামে তাকিয়ে কাউকে না পেয়ে আবার দ্রুত হাঁটা শুরু করলো বাবা। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। বাবা তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু, কই গেছিলা? কবিরাজ বাড়ি? গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে আর কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পেয়ে বাবা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ সব শুনে বলল, আগামী শনিবার সন্ধ্যার পর যাব, আর বাড়ির উঠোনের ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন। আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি এক দামে কিনে আনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি রাখলাম। শনিবার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কবিরাজের আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে বাবা রাস্তায় দেখতে যায় কবিরাজ আসছে কিনা। বাড়ি থেকে বেরোতেই দেখে কবিরাজ এক মনে কিসের দিকে যেন তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। কোনো সারা শব্দ না দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন। ততক্ষণে চারিদিকে খুটখুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরও কি কি যেন বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি বাড়ির চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভেঙে পড়ছে যেন সবকিছু আমার মাথায়। তারপর আর কিছু মনে নেই। বাবার কাছে শুনেছি পরের ঘটনা। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরেই আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড় দেই, কিন্তু কবিরাজের দেয়া দাগের ওপারে আমি আসতে পারিনি। আসতে না পেরে আমি আরও রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি বললাম, আমাকে দেখিসনি তুই? সামু মিয়া, আর একটু দেরি করে আসলেই তো তোর জীবন নাশ করতাম। এই কথা বলেই নাকি আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করলো আমার চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, যেন চোখ দুটো এখনই বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই সামনে আসতে পেরেছিলি। এখন বল, কেন এসেছিস? ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে ছাড়তে পারবো না। তুই চেষ্টা করে দেখতে পারিস। তোর মতো অনেককে আমি বোতলবন্দি করেছি। ভালো চাস তো চলে যা। কি মনে করিস তুই আমাকে আমাকে তাড়াবি? আমি আবার ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলাম। কবিরাজ বলল, চিনতে পারিসনি তুই এখন আমাকে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে দোয়া দুরুদ পড়ে ফু দিতে যাবে, এমন সময় কবিরাজের বুকে হঠাৎ প্রচুর ব্যথা উঠল। আমি বলছি, কিরে, ফু দিবি না? ফু, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পর বলল, আমি চলে যাব, কিন্তু তুই বল, কে তুই? এটা কবিরাজের একটা টোপ ছিল মাত্র। আমি বলছি, তুই এখনো চিনতে পারিসনি আমাকে? আমি মারিদ। এই বলে ও চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জিন। আপনারা আপনাদের মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে হয়তো ওর জিনটা চলে যাবে, অথবা আসবে না। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি। 3টা তাবিজ দিচ্ছি। একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা ওই গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটিতে পুঁতে রাখবেন। ওই জিনটা এই 3 মাস কিছু করতে পারবে না। জিনটা খুব শক্তিশালী আর দুষ্ট। এই জিন যার পেছনে লাগে তার থেকে সহজে যায় না। এভাবে 2 মাস কেটে যায়, কোনো সমস্যা হয় না। এদিকে আমার বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজছে। আমার বয়স তখন 9 বছর শেষে 10 বছরে পড়েছে। আসলে তখনও বিয়ে নিয়ে এতটা বুঝি না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফরিদপুর জেলা মধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে তাদের পছন্দ হয়। তারপর বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়া হয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তারা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়াও সেরকম সুবিধা নাই, তাই সকালে আমাকে নিয়ে যাবে বলে। তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, চলে যাবি আমাদের ছেড়ে? আমি তোকে যেতে দেব না, আমি তোকে নিয়ে যাব।
কথাগুলো শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বেহুঁশ হয়ে পড়ে গেলাম। আমার চিৎকারে সবাই রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে দেখতে না পেয়ে প্রচণ্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটেছে। বাবা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমাকে পায়নি। এভাবে শেষ রাতের দিকে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু আগে একটা বড় তাল গাছ, গাছ থেকে খুব জোরে কিছু পড়ার শব্দ পেয়ে তিনি গাছের দিকে এগিয়ে আসেন কি পড়েছে সেটা দেখার জন্য। এসে দেখেন আমি তাল গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকে জানতো, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং আমাকে বলা হয় যে কেন ওখানে গিয়েছিলি। আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজ বাড়ি থেকে খবর নিয়ে এসেছে কবিরাজ নাকি মারা গেছে। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। জানি আরও বড় রকমের বিপদ হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করে। আমার পেটে তখন 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ আনে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশেই একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি, এমন সময় একটা লোমশ হাত এসে পাত্র থেকে ভাজা মাছ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দেই। আমার